আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অধ্যায় 4 বি জটিল ডোমেনে গামা ও বিটা ফাংশন। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে যে প্রশ্নটা সমাধান করব সেই প্রশ্নটা শুরু করার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন দেখে নেব। যে ডেফিনেশনটা একটু পর আমরা যে প্রশ্নটা করব সেখানেও প্রয়োজন হবে এবং এখন যে ডেফিনেশনটা দেখব সেটা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্কের জন্য অনেক সময় পরীক্ষায় এসে থাকে। এখানে বলা আছে যে গামা ফাংশনের সংজ্ঞা। তো গামা ফাংশনের 3টা সংজ্ঞা আমরা দেখব। 3টা সংজ্ঞা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা প্রশ্ন সমাধান করব সেই প্রশ্ন সমাধান করতেও এই 3টা সংজ্ঞার ব্যাপকভাবে প্রয়োজন হবে। সংজ্ঞা 1 এ বলা আছে যে গামা ফাংশনের জন্য অয়লারের সংজ্ঞা নিম্নরূপে সংজ্ঞায়িত। গামা জেড ইকুয়াল ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার জেড মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি, যেখানে রিয়াল জেড গ্রেটার দেন 0, অর্থাৎ এই রিয়াল জেডটা 0 এর চেয়ে বড়। এটা হলো গামা ফাংশনের প্রথম সংজ্ঞা। এটা হলো অয়লারের সংজ্ঞা। গামা ফাংশনের দ্বিতীয় সংজ্ঞা হলো গাউসের সংজ্ঞা। বলা আছে যে গামা ফাংশনের জন্য গাউসের সংজ্ঞা নিম্নরূপে সংজ্ঞায়িত। গামা জেড ইকুয়াল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার জেড জেড ইন্টু জেড প্লাস 1 জেড প্লাস 2 আপ টু জেড প্লাস n, যেখানে জেড নট ইকুয়াল 0, মাইনাস 1 মাইনাস 2 আপ টু মাইনাস n। তাহলে গামা ফাংশনের প্রথম যে দুইটা সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করলাম, একটা হলো অয়লারের সংজ্ঞা আর একটা হলো গাউসের সংজ্ঞা, আরেকটা হলো গাউসের সংজ্ঞা। আর একটু পর যে সংজ্ঞাটা দেখবো সেটা হলো ভায়াস্ট্রাসের সংজ্ঞা। এই 3টা সংজ্ঞায় আমরা প্রশ্ন করতে ব্যাপকভাবে প্রয়োজন হবে এবং অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন ক বিভাগ অর্থাৎ 1 মার্কের জন্য পরীক্ষায় এসে থাকে। এই সূত্রগুলা খুব ভালোভাবে আয়ত্ত করে মনে রাখার চেষ্টা করবেন। এখন আমরা আলোচনা করব সংজ্ঞা 3 নিয়ে, গামা ফাংশনের ভায়াস্ট্রাসের সংজ্ঞা। বলা আছে সংজ্ঞা 3 গামা ফাংশনের জন্য ভায়াস্ট্রাসের সংজ্ঞা নিম্নরূপে সংজ্ঞায়িত। 1 ডিভাইডেড গামা জেড ইকুয়াল জেড ইন্টু ই টু দি পাওয়ার গামা জেড প্রোডাক্ট n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি 1 প্লাস জেড ডিভাইডেড n ই টু দি পাওয়ার মাইনাস জেড। এখানে দেখেন এইটাও গামা চিহ্ন, এটাও কিন্তু গামা, এটা একটু খেয়াল রাখবেন। আর এটা কিন্তু সামেশনটা যদিও আপনারা জানার, এটা কিন্তু প্রোডাক্ট, এই দুইটা কিন্তু একসাথে মেলানোর কোনো সুযোগ নেই। এটা অনেক স্টুডেন্ট অনেক সময় ভুল করে। সামেশন যোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে আর প্রোডাক্ট ব্যবহার হয়ে থাকে গুণের ক্ষেত্রে। এটা কিন্তু প্রোডাক্ট চিহ্ন। অনেক স্টুডেন্ট সামেশন আর প্রোডাক্টের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। তো সামেশন ব্যবহার হয় যোগের ক্ষেত্রে আর প্রোডাক্ট ব্যবহার হয় গুণের ক্ষেত্রে, এই বিষয়টা মাথায় রাখবেন। আর এইটাও গামা, এইটাও গামা, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তাহলে এটা হলো গামা ফাংশনের জন্য ভায়াস্ট্রাসের সংজ্ঞা, যেখানে গামা ইকুয়াল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 1 ডিভাইডেড 3 প্লাস আপ টু 1 ডিভাইডেড n মাইনাস ln n কে অয়লার ধ্রুবক বলা হয়। ম্যাথ করতে কিন্তু এইগুলা প্রয়োজন হবে, অর্থাৎ একটু পর যে প্রশ্নটা সমাধান করব সেই প্রশ্ন সমাধান করতে কিন্তু এইগুলা প্রয়োজন হবে। তাহলে আমরা গামা ফাংশনের 3টা সংজ্ঞা দেখলাম, একটা অয়লারের, একটা গাউসের এবং সংজ্ঞা 3 হলো ভায়াস্ট্রাসের সংজ্ঞা। অনেক সময় আপনার পরীক্ষায় ক বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে গামা ফাংশনের সংজ্ঞা কয়টি এবং সেগুলো কি কি উল্লেখ করো, এরকম প্রসেসে প্রশ্ন আসতে পারে। তো গামা ফাংশনের 3টা সংজ্ঞা, একটা হলো অয়লার, গাউস এবং 3 নাম্বারটা হলো ভায়াস্ট্রাসের সংজ্ঞা। তো আমি আবারও বলতেছি এই 3টা সংজ্ঞা খুব ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। আপনার সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্ক বা ক বিভাগের জন্য প্রয়োজন হবে এবং প্রশ্ন আমরা যে সমাধান করব সেই প্রশ্ন সমাধান করতেও কিন্তু এই 3টা সংজ্ঞার অতপ্রতভাবে হেল্প প্রয়োজন হবে। তাহলে এখন যে প্রশ্নটা আমরা সমাধান করব সেটা হলো আর্টিকেল 4b7। বলা আছে গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা এবং গাউসের সংজ্ঞার সমতুল্যতা। সমতুল্যতা মানে হলো সমান বা সমকক্ষ, সমান বা সমকক্ষ। এই সমতুল্যতা জিনিসটা আপনারা আরো ভালো বুঝবেন যখন থিওরি অফ নাম্বার অর্থাৎ সংখ্যা তত্ত্ব সাবজেক্ট আপনারা যখন পড়বেন, তখন এই সমতুল্যতা আরো বিষয়টা ভালোভাবে বুঝবেন।
যে গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা এবং গাউসের সংজ্ঞার সমতুল্যতা। সমতুল্যতা মানে হলো সমান বা সমকক্ষ, অর্থাৎ গামা ফাংশন এবং গাউস ফাংশন যে সমান বা সমকক্ষ এটা আমাদের তুলনা করে দেখাইতে হবে। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 13, 17, 19 এবং 2021 সালে আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য। সলিউশনে বলা আছে যে আমরা জানি যদি রিয়াল জেড গ্রেটার দেন 0, অর্থাৎ রিয়াল জেডটা 0-র চেয়ে বড় হয় এবং n যদি একটা যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তবে আংশিক ইন্টিগ্রেশনের সাহায্য পাই। অতএব সূত্রটা হলো ইন্টিগ্রেশন 0 থেকে 1 y টু দি পাওয়ার z মাইনাস 1 1 মাইনাস 1 টু দি পাওয়ার n dy। এটা হলো সূত্র, খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। এই সূত্রের আলোকে আমাদের এই প্রশ্নটা সমাধান করতে হবে। তো ইকুয়াল ইন্টিগ্রেশন 0 থেকে 1 এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, অর্থাৎ এই টার্মটাকে সাজিয়ে লিখলাম, বাকি যা আছে সবকিছু ঠিক রাখলাম। ইকুয়ালের বাম পাশে কিন্তু আমাদের এই টার্মটা ইকুয়ালের বাম পাশে থাকবে। আপনারা চাইলে এই ইকুয়ালটা এখানেও দিয়ে লিখতে পারেন, এত ইকুয়াল এই টার্মটা আপনারা এখানেও লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ এই টার্মটা আমাদের ইকুয়ালের বাম পাশে ব্যবহার হবে। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আমাদের সর্বশেষ স্লাইড ছিল এই টার্ম ছিল আমাদের সর্বশেষ স্লাইড। তো আমাদের সর্বশেষ লাইন ছিল এই টার্ম। এখানে আমরা ইন্টিগ্রেশন ইউবি সূত্র প্রয়োগ করব। 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন কে ইউ বিবেচনা করব, ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস 1 কে ভি বিবেচনা করব। এই যে আপনাদের পরিচিত ইন্টিগ্রেশন ইউবির সূত্র এখানে লিখে দেওয়া আছে। তাহলে এখানে আমরা ইউবির সূত্র প্রয়োগ করব, এটাকে ইউ বিবেচনা করব, এটাকে ভি বিবেচনা করব। তাহলে প্রথমে কত ইউ ফিক্সড 1 মাইনাস 1 টু দি পাওয়ার এন ফিক্সড, ভি কে ইন্টিগ্রেশন, তাহলে y টু দি পাওয়ার z মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করলে পাওয়ারের সাথে এইরকম প্রসেসে ইন্টিগ্রেশন করলে পাওয়ারের সাথে 1 যোগ ওই পাওয়ারটা হরে চলে আসবে। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? y এর সাপেক্ষে, কারণ এখানে y এর যোগ্য ফাংশন। তাহলে y টু দি পাওয়ার z মাইনাস y কে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে y টু দি পাওয়ার z মাইনাস 1 প্লাস এর ছায়া পাওয়ারের সাথে 1 যোগ এবং এই পাওয়ারটা হরে চলে আসবে। লিমিট কত? 0 থেকে 1, 0 থেকে 1, সূত্রের মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1 লিমিট। এবার ইউ কে ডেরিভেটিভ তার সাপেক্ষে y এর সাপেক্ষে, তাহলে ইউ বলতে কত 1 মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে এইটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়ারটার সামনে nটার সামনে যা আছে তাই 1 মাইনাস 1 আছে, 1 মাইনাস 1 ঠিক থাকবে, পাওয়ারের সাথে 1 বিয়োগ, n থেকে 1 বিয়োগ করলে n মাইনাস 1। কার সাপেক্ষে করতেছি? y এর সাপেক্ষে। তাহলে মাইনাস y কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে কত? মাইনাস 1। অর্থাৎ y কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 1, তার আগে যে মাইনাস আছে মাইনাস 1। আবার কত? v কে ইন্টিগ্রেশন, v বলতে কত y টু দি পাওয়ার z মাইনাস 1। তাহলে y টু দি পাওয়ার z মাইনাস 1 কে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে y টু দি পাওয়ার z মাইনাস 1 পাওয়ারের সাথে 1 যোগ এবং এই পাওয়ারটা হরে চলে আসবে। y যেহেতু y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এইজন্য y এর যোগ্য ফাংশন dy লেখা হয়েছে। এটা যা আছে ঠিক রাখলাম। মাইনাস 1 আর প্লাস 1 আউট হয়ে গেলে থাকবে y টু দি পাওয়ার z, মাইনাস 1 আর প্লাস 1 আউট হয়ে গেলে থাকবে শুধু z। লিমিট 0 থেকে 1, এই মাইনাস আর মাইনাসে প্লাস, ইন্টিগ্রেশন 0 থেকে 1 n ইনটু 1 মাইনাস y টু দি পাওয়ার n মাইনাস 1, মাইনাস 1 আর প্লাস 1 আউট হয়ে গেলে থাকবে y টু দি পাওয়ার z, মাইনাস 1 আর প্লাস 1 আউট হয়ে গেলে থাকবে শুধু z dy। এই জায়গায় এখন আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দেব। কার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি? এটা y এর সাপেক্ষে। তাহলে y এর জায়গায় আপার লিমিট 1 এবং y এর জায়গায় লোয়ার লিমিট 0 বসাবো। y এর জায়গায় আপার লিমিট 1 যদি বসাই প্রথমে, তাহলে প্লাস 1 আর মাইনাস 1 0 হয়ে যাবে। 0 এর উপর কোনো কিছু থাকলে সেটাও 0, 0 দ্বারা এই টার্মকে গুণ করলে এটা 0 হয়ে যাবে। আবার y এর জায়গায় যদি 0 বসাই, এখানে 0 বসাই, 0 ভাগ সামথিং কত? 0। অর্থাৎ আমি বিষয়টা সহজভাবে বুঝাইতে চাচ্ছি যে এখানে প্রথমে আপার লিমিট আমরা 1 বসাবো, তাহলে y এর জায়গায় 1 বসালে কত? 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে 0 টু দি পাওয়ার n, 0 এর উপর যত বড় সংখ্যা থাকুক না কেন সেটা 0 হবে। এই 0 দ্বারা y টু দি পাওয়ার z ডিভাইডেড z কে গুণ করলে কত? 0 হবে। এবার লোয়ার লিমিট 0, y এর জায়গায় যদি 0 বসাই তাহলে 1 মাইনাস y টু দি পাওয়ার n কে ঠিক রাখলাম। এখানে যদি 0 বসাই, 0 টু দি পাওয়ার z ডিভাইডেড z, তাহলে কোনো কিছুর উপর 0 এর উপর কোনো কিছু থাকলে সেটাও 0 হয়ে যায়। তাহলে 0 ভাগ সামথিং কত? 0, 0 দ্বারা এই মানকে গুণ করলে এই টার্মটাও 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে দুইটা অংশ দেখেন,
প্লাসের বাম পাশে একটা অংশ, প্লাসের ডান পাশে একটা অংশ, তাহলে প্লাসের বাম পাশের অংশটা আমাদের কত হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লাসের বাম পাশের অংশটা আমাদের 0 হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার যে কাজটা করব, এই দেখেন এই n ডিভাইডেড z কে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। এই যে n, এই যে ডিভাইডেড z কে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন 0 থেকে 1, 1 মাইনাস y টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার z dy। তাহলে প্রথম অংশ আমাদের 0 হয়ে গেছে। এখানে আবার আমাদের ইন্টিগ্রেশন u এর সূত্র প্রয়োগ করতে হবে। 1 মাইনাস y টু দি পাওয়ার n মাইনাস 1 কে u বিবেচনা করব, y টু দি পাওয়ার z কে v বিবেচনা করব। তার সাপেক্ষে আমরা একটা ইন্টিগ্রেশন আমরা সূত্র প্রয়োগ করব, অর্থাৎ ইন্টিগ্রেশন u এর সূত্র কারযোগ্য ফাংশন এটা আছে, y এর যোগ্য ফাংশন, তাহলে আমাদের ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ হবে y এর সাপেক্ষে। তাহলে প্রথমে u কে ফিক্সড, u বলতে এই যে 1 মাইনাস y টু দি পাওয়ার n মাইনাস 1 কে ফিক্সড, আর n ডিভাইডেড z ধ্রুবক, এটা বন্ধনীর বাইরে রাখলাম। v কে ইন্টিগ্রেশন, v বলতে কত? y টু দি পাওয়ার z, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? y এর সাপেক্ষে, কারণ এখানে y এর যোগ্য ফাংশন dy আছে। তাহলে y টু দি পাওয়ার z কে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে পাওয়ারের সাথে 1 যোগ, তাহলে y টু দি পাওয়ার z প্লাস 1, এই পাওয়ারটা হরে চলে আসবে। ব্যবধি কত? 0 থেকে 1, সূত্রের মাইনাস মাইনাস, ইন্টিগ্রেশন ব্যবধি 0 থেকে 1। এবার u কে ডেরিভেটিভ, u বলতে 1 মাইনাস y টু দি পাওয়ার n মাইনাস 1, কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? y এর সাপেক্ষে, কারণ y এর যোগ্য ফাংশন dy আছে। তাহলে প্রথমে পাওয়ারটা সামনে, n মাইনাস 1 সামনে যা আছে তাই থাকবে, 1 মাইনাস y আছে, 1 মাইনাস y থাকবে, পাওয়ারের সাথে 1 বিয়োগ, n মাইনাস 1 এর সাথে 1 বিয়োগ করলে কত হবে? n মাইনাস 2, এই যে n মাইনাস 2 লেখা হয়েছে। তাহলে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছে? y এর সাপেক্ষে। তাহলে y কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, তার আগে আছে যে মাইনাস, তাহলে মাইনাস 1। আবার v কে ইন্টিগ্রেশন, v বলতে y টু দি পাওয়ার z, তাহলে y টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে এই টার্মটা আমরা পাবো dy। তাহলে n ডিভাইডেড z দ্বারা এই টার্মকে গুণ করা হয়েছে, এই মাইনাসে মাইনাসে প্লাস, n ডিভাইডেড z দ্বারা এই টার্মটাকে এবার গুণ করা হয়েছে। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এবার আমরা এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাবো। দেখেন আপার লিমিট y এর জায়গায় আপার লিমিট 1 বসালে এই টার্মটা 0 হবে, কারণ প্লাস 1 আর মাইনাস 1 0 হয়ে যাবে। y এর জায়গায় লোয়ার লিমিট 0 বসালেও 0 ভাগ সামথিং, যেটা একটু আগে ভেঙে দেখলাম, এটাও 0 হবে। তাহলে প্রথম অংশ আমাদের কত হচ্ছে? প্রথম অংশ আমাদের 0 প্লাস n অফ, এই যে n মাইনাস 1 z প্লাস 1 এগুলো ধ্রুবক, এটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, n মাইনাস 1 ডিভাইডেড হরে আছে z, আর এই ধ্রুবকটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলে z প্লাস 1, লিমিট 0 থেকে 1, 1 মাইনাস y টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার z প্লাস 1 dy। এখানে লক্ষণীয়, আমরা এখন পর্যন্ত দুইবার ইন্টিগ্রেশন u এর সূত্র প্রয়োগ করছি এবং দুইবারই প্রথম অংশের মান কিন্তু আমাদের 0 চলে আসছে। আবার কিন্তু আমাদের ইন্টিগ্রেশন u এর সূত্র পড়ে আছে এখানে। এখানে যদি আবার আপনি ইন্টিগ্রেশন u এর সূত্র প্রয়োগ করেন, আবার দেখবেন প্রথম অংশের মান 0 হবে। অর্থাৎ আমি সহজভাবে বুঝাইতে চাচ্ছি যে আপনি যতবারই এখানে ইন্টিগ্রেশন u এর সূত্র প্রয়োগ করেন না কেন, প্রত্যেকবারই প্রথম অংশের মান আমাদের 0 আসবে। এরপর ইন্টিগ্রেশন u এর সূত্র প্রয়োগ করলে প্রথম অংশের মান 0 আসবে, এখানে ধ্রুবক আসবে n, n মাইনাস 1, n মাইনাস 2, হরে আসবে z, z প্লাস 1, z প্লাস 2। এরকম ভাবে পর্যায়ক্রমে চলতেই থাকবে, আমাদের ক্যালকুলেশন কিন্তু শেষ হবে না। তো যেহেতু আমরা দুইবার ইন্টিগ্রেশন u এর সূত্র প্রয়োগ করে দেখলাম যে সর্বদাই প্রথম অংশের মান আমাদের 0 আসতেছে এবং প্লাসের ডান পাশে আমাদের আবার ইন্টিগ্রেশন u এর সূত্র এখানে পড়ে আছে, তাই আমি ক্যালকুলেশন আর দীর্ঘ করব না। আমরা দুইবার প্রয়োগ করে দেখলাম যে আমাদের প্রতিবারই প্রথম অংশের মান 0 আসতেছে এবং প্লাসের ডান পাশে আমাদের ইন্টিগ্রেশন u এর সূত্র প্রয়োগ হয়ে আছে। তাহলে দুইবার বের করার পর আমরা বলবো যে আপ টু এইরকম ভাবে চলতেই থাকবে, আপ টু এইরকম ভাবে চলতেই থাকবে, এইরকম ভাবে চলতেই থাকবে। চলতে চলতে আমরা যতবারই ইন্টিগ্রেশন u এর সূত্র প্রয়োগ করে না কেন, প্রথম অংশের মান আমাদের 0 হবে এবং ধ্রুবক একটা করে বৃদ্ধি পেতেই থাকবে, n, n মাইনাস 1। এরপর আবার ইন্টিগ্রেশন u এর সূত্র প্রয়োগ করলে n মাইনাস 2, n মাইনাস 2, আপ টু এইরকম আরো অসংখ্য টার্ম পাবো, 3, 2, 1, এরকম ভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। হরে হয় এই ধ্রুবকগুলো বৃদ্ধি পেতে থাকবে, z, z প্লাস 1, এরপর আরেকবার ইন্টিগ্রেশন u এর সূত্র প্রয়োগ করলে z প্লাস 2, আপ টু এরকম ভাবে চলতে থাকবে, z প্লাস n মাইনাস 1। ইন্টিগ্রেশন 0 থেকে 1,
y টু দি পাওয়ার z প্লাস n মাইনাস 1 dy। এই জিনিসটা একটু আমি বুঝাবো যে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো। তার আগে এই অংশটা আরেকবার আমি রিপিট করি। তাহলে আমরা ইন্টিগ্রেশন ইউভির সূত্র দুইবার প্রয়োগ করে দেখলাম, ইন্টিগ্রেশন ইউভির সূত্র দুইবার আমরা প্রয়োগ করে দেখলাম যে সর্বদা আমাদের প্রথম অংশের মান 0 হচ্ছে এবং প্লাসের ডান পাশে আবার আমাদের ইন্টিগ্রেশন ইউভির সূত্র প্রয়োগ হয়ে আছে। আপনি যতবারই ইন্টিগ্রেশন ইউভির সূত্র প্রয়োগ করেন না কেন প্রথম অংশ 0 হবে, আর এখানে লব এবং হরে একটা করে ধ্রুবক বৃদ্ধি পাবে। তাহলে এরপর যদি আপনি এখানে আবার ইন্টিগ্রেশন ইউভির সূত্র প্রয়োগ করেন n-1, এরপর আসবে n-2 লবে এবং হরে আসবে z+2, তারপরে করলে আরেকবার করলে আসবে n-3, হরে আসবে z+3, এরকম ভাবে পর্যায়ক্রমে চলতেই থাকবে। তো আমাদের ক্যালকুলেশন বেশি দীর্ঘ করার কোনো প্রয়োজন নেই, আমরা বলে দিলাম যে আপ টু এরকম ভাবে চলতেই থাকবে, এরকম ভাবে চলতে এরকম পর্যায়ে আসবে n-1, এরপর n-2 আপ টু 3 to 1, হরে আসবে z+1, z+2 আপ টু z+n-1। ইন্টিগ্রেশন 0 থেকে 1, এই টার্মের থেকে এই টার্মটা কিভাবে আসলো সেটা আমরা দেখি। এই 1 মাইনাস y সমান আমরা y ধরে নেব, এটা আপনারা সাইড নোট আকারে লিখে রাখবেন। 1 মাইনাস y ইকুয়াল y ধরে, y ধরে এই 1 মাইনাস y এর জায়গায় y বসে দেন, তার উপর পাওয়ার আছে n-2, এখানে আছে কত y টু দি পাওয়ার z+1 dy। ভিত্তি এক আছে পাওয়ার যোগ করেন, তাহলে ভিত্তি এক আছে পাওয়ার যোগ করলে হবে n-2 প্লাস z+1 dy ইকুয়াল y টু দি পাওয়ার n, এই প্লাস z কে ঠিক রাখলাম, -2 থেকে +1 বাদ দিলে -1 dy। এই যে এই টার্মটা চলে আসছে দেখেন, y আগে z লেখা হয়েছে প্লাস n -1 dy। আশা করি এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই। আমাদের সর্বশেষ লাইন ছিল এই টার্ম ছিল আমাদের সর্বশেষ লাইন, এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা শুরু করব। n ফ্যাক্টোরিয়াল কে ভাঙলে কি পাওয়া যায়? n ফ্যাক্টোরিয়াল কে ভাঙলে পাওয়া যায় n-2 n-1 n-2 আপ টু 3 to 1। তাহলে n ফ্যাক্টোরিয়াল কে ভাঙলে যদি এই মানটা পাওয়া যায় তাহলে এই মানের পরিবর্তে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল, হরে যা আছে ঠিক রাখলাম। এই টার্মটাকে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, কারণ এখানে y এর যোগ্য ফাংশন dy আছে। তাহলে এই পাওয়ারের সাথে এক যোগ এবং এই পাওয়ারটা হরে চলে আসবে, তাহলে y টু দি পাওয়ার পাওয়ারের সাথে এক যোগ, এই পাওয়ারটা হরে চলে আসছে, ব্যবধি 0 থেকে 1। এইটা যা আছে ঠিক রাখলাম, -1 আর +1 আউট হয়ে গেলে y টু দি পাওয়ার z+1, -1 আর প্লাস আউট হয়ে গেলে z+n, ব্যবধি 0 থেকে 1। তাহলে লবে n ফ্যাক্টোরিয়াল যা আছে ঠিক রাখলাম। এখানে বিষয়টা একটু ভেঙে দেখাই, অনেক স্টুডেন্ট হয়তো কনফিউজ হতে পারে, বিষয়টা একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা ব্যবধি y এর জায়গায় ব্যবধি আপার লিমিট 1 বসাবো, লোয়ার লিমিট 0 বসাবো। তাহলে y এর জায়গায় যদি প্রথমে 1 বসাই, 1 টু দি পাওয়ার z+n ডিভাইডেড z+n, তাহলে 1 এর উপর আপনি যত বড় সংখ্যা দেন না কেন সেটার ফলাফল 1 আসবে, অর্থাৎ 1 এর উপর পুরো পৃথিবী যদি উঠিয়ে দেন তবুও সেটার ফলাফল 1 আসবে। তাহলে 1 ডিভাইডেড z+n, সূত্রের মাইনাস। এবার y এর জায়গায় 0 বসাবো, 0 z+n ডিভাইডেড z+n, তাহলে 1 ডিভাইডেড z+n। 0 এর উপর কোন যত বড় সংখ্যা হোক না কেন সেটার ফলাফল 0 হবে, তাহলে 0 ভাগ সামথিং, এটার ফলাফল কত হবে 0। তাহলে এখানে থাকবে 1 ডিভাইডেড z+n, 1 ডিভাইডেড z+n। পরবর্তী লাইনে যে কাজটা করা হয়েছে n ফ্যাক্টোরিয়াল এতটুকু পর্যন্ত যা আছে ঠিক রাখলাম, এই মানটাকে আমরা ইগনোর করলাম, ইগনোর করে আমরা বললাম এই মানটা আপ টুর মধ্যে আছে। আর সর্বশেষ পদ কত, এই যে z+n, z+n এর আগের পদে কিন্তু z+n-1, তাহলে এই মানটাকে আমরা ইগনোর করলাম, ইগনোর করে আমরা বললাম এই মানটা আপ টুর মধ্যে আছে, আর এখানে যে z+1, অর্থাৎ এইটার ফলাফল আসবে মূলত এইরকম, এইটার ফলাফল মূলত আসবে এরকম ইনটু 1 ডিভাইডেড z+n, এরকম আসবে। তো এইটাকে আমরা ইগনোর করলাম, ইগনোর করে আমরা বললাম এই মানটা আপ টুর মধ্যে আছে, আপ টুর মধ্যে আছে, কারণ এর আগের পদে তো z+n-1, এজন্য আপ টু z+n। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ইকুয়ালের বাম পাশে ছিল এই টার্ম, এত ইকুয়াল এই টার্মটা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করব। ধরি y ইকুয়াল
ইউ ডিভাইডেড এন। আমরা যদি সসচলকের সাপেক্ষে ডেরিভেটিভ করি, ওয়াই কে করলে ডিওয়াই, ইউ কে করলে ডিইউ, এনটা হলো ধ্রুবক। এটা একটা নির্দিষ্ট ইন্টিগ্রাল। দেখেন কেন, কারণ এখানে যে ব্যবধি আছে, আপার লিমিট লোয়ার লিমিট আছে, তাহলে নির্দিষ্ট ইন্টিগ্রালের সময় কোনো কিছু ধরে নিলে এখানে যে লিমিটটা থাকবে এই লিমিটটাকে পরিবর্তন করে দিতে হয়। শুধুমাত্র কখন পরিবর্তন করতে হয় না, নির্দিষ্ট ইন্টিগ্রালের সময় ব্যবধি যদি 0 থেকে ইনফিনিটি থাকে, তখন নির্দিষ্ট ইন্টিগ্রালের সময় ব্যবধি যদি 0 থেকে ইনফিনিটি থাকে, তখন কোনো কিছু ধরে নিলেও এই ব্যবধি পরিবর্তন করে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। পরিবর্তন করলেও এই 0 থেকে ইনফিনিটি আসবে। তাহলে এটা একটা নির্দিষ্ট ইন্টিগ্রাল যার ব্যবধি 0 থেকে 1। আমরা এখানে কোনো কিছু ধরে নিছি, তাহলে কোনো কিছু ধরে নিলে এই নির্দিষ্ট ইন্টিগ্রালের সময় এখানে যে ব্যবধি থাকবে এই ব্যবধিটাকে পরিবর্তন করে দিতে হবে। তাহলে যখন y ইকুয়াল 0, যখন y ইকুয়াল 0 তখন u ইকুয়াল কত? তাহলে y এর মানে এখানে 0 বসে দিলাম, u ডিভাইডেড n। তাহলে ইমপ্লাইজ দ্যাট u ইকুয়াল n দ্বারা 0 কে গুণ করলে 0, তাহলে যখন y ইকুয়াল 0 তখন u ইকুয়াল 0। যখন y ইকুয়াল 1, যখন y ইকুয়াল 1, তাহলে n দ্বারা 1 কে গুণ করলে n, তখন u ইকুয়াল কত? তখন u ইকুয়াল n। তাহলে এই মানগুলো নিয়ে যা এখন 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। 1 ইমপ্লাইজ দ্যাট ব্যবধি যখন 0 তখন 0, ব্যবধি 1 তখন কত পাইছি? n। y এর জায়গায় কত বসিয়ে দিলাম? u ডিভাইডেড n। তো y এর জায়গায় u ডিভাইডেড n বসিয়ে দেওয়া হয়েছে, পাওয়ার z মাইনাস 1। 1 মাইনাস y এর জায়গায় u ডিভাইডেড n বসিয়ে দেওয়া হয়েছে, পাওয়ার হলো n। আর dy এর মান কত পাইছি? du ডিভাইডেড n, du ডিভাইডেড n। ইকুয়ালের ডান পাশে যা আছে ঠিক রাখলাম। তো আশা করি ক্যালকুলেশন এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই। আমাদের সর্বশেষ লাইন ছিল, এটা ছিল সর্বশেষ লাইন। এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা শুরু করব। ইন্টিগ্রেশন 0 থেকে n। দেখেন লব এবং হরে পাওয়ার আছে z-1, তাহলে পাওয়ার z-1টা লব এবং হরের মাঝে আলাদা করে দিব। তাহলে লবের উপর পাওয়ার z-1, হরের মানের উপর পাওয়ার z-1। এই u এবং n এই মানটা একই পাওয়ারের মধ্যে নিয়ে আসেন, দেখেন পূর্বের অবস্থায় ফিরে আসবে। 1 ডিভাইডেড nটা এটা সামনে লেখা হয়েছে, এটা যা আছে ঠিক রাখলাম, du ইকুয়ালের ডান পাশে যা আছে ঠিক রাখলাম। ইন্টিগ্রেশন 0 থেকে n পাওয়ার কত? লবে পাওয়ার মান কত? u টু দি পাওয়ার z-1। তাহলে ভিত্তি এক আছে, দেখেন এই n এর উপর পাওয়ার কিছু নাই, মানে কত আছে? 1 আছে। তাহলে ভিত্তি এক আছে, পাওয়ার যোগ করলে হবে z-1 প্লাস 1। এটা যা আছে ঠিক রাখলাম, এটাও যা আছে ঠিক রাখলাম। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে n u টু দি পাওয়ার z-1 প্লাস 1 আর মাইনাস 1 আউট হয়ে গেলে থাকবে n টু দি পাওয়ার z। বাকি যা আছে সবকিছু ঠিক রাখলাম। এই 1 ডিভাইডেড nz এটা ইন্টিগ্রেশনে বাইরে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন 0 থেকে n u টু দি পাওয়ার z-1 এটা যা আছে ঠিক রাখলাম, এবং ইকুয়ালের ডান পাশে যা আছে ঠিক রাখলাম। আমাদের সর্বশেষ লাইন ছিল, এটা ছিল আমাদের সর্বশেষ লাইন। এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা শুরু করব। n টু দি পাওয়ার z ভাগ আছে, ইকুয়ালের এই পাশে পার করে দিলে গুণ হয়ে যাবে। বাকি যা আছে সবকিছু আমরা ঠিক রাখলাম। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দুই দিকের উভয় পক্ষে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিয়ে পাই, অর্থাৎ ইকুয়ালের বাম পাশ এবং ইকুয়ালের ডান পাশ উভয় পাশে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিয়েছি। জাস্ট শুধু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিয়েছি, বাকি মানগুলো সবকিছু ঠিক থাকবে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এই বক্সের ভিতর যে দুইটা টার্ম লেখা আছে, এই দুইটা টার্ম খুব ভালোভাবে সাইড নোট আকারে লিখে রাখবেন। আমরা এখন যে প্রশ্নটা সমাধান করতেছি সেটা হলো গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা এবং গাউস ফাংশনের সংজ্ঞার সমতুল্যতা। তো গামা ফাংশন অয়লারের সংজ্ঞা, গাউস ফাংশনের সংজ্ঞার সমতুল্যতা দেখাতে গেলে এই দুইটা টার্মের সাহায্য আমাদের প্রয়োজন হবে। এই দুইটা টার্মের সাহায্য ছাড়া আপনি কিন্তু সমতুল্যতা দেখাইতে পারবেন না। তাহলে দেখেন এই টার্ম আর এই টার্ম সমান। কি জন্য সমান? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। এটার পরিবর্তে এটা লিখতে পারবেন, বা এটার পরিবর্তে এটা লিখতে পারবেন, অথবা এই টার্মের পরিবর্তে এই দুইটা লিখতে পারবেন। তাহলে 3 নম্বর সমীকরণের ইকুয়ালের ডান পাশে আমাদের ইকুয়ালের ডান পাশের টার্ম আর এই টার্ম কিন্তু একই। তাহলে এই টার্মের পরিবর্তে এই দুইটা মান যদি এখানে বসাই, এই দুইটা মান যদি বসাই, দেখেন এই দুইটা মান আগে লেখা হয়েছে ইকুয়াল, এই মানটা পরে লেখা হয়েছে। এই টার্মটাই কিন্তু আমাদের গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা। শুধুমাত্র সংজ্ঞাতে ইউ এর পরিবর্তে টি ছিল। তাহলে ইউ এর পরিবর্তে টি ছিল, এখানে টি এর পরিবর্তে ইউ আছে।
বলা আছে ইয়া গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা। আর এই টার্মটা আছে, এই টার্মটা এখানে অতিরিক্ত থাকার কারণ হলো আমাদের যেহেতু দুইটা সংজ্ঞা সমতুল্যতা দেখাইতে হবে, একটা গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা এবং গাউস ফাংশনের সমতুল্যতা। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের হলো গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা। তাহলে এই টার্ম অবশিষ্ট আছে। তাহলে এই 3 নাম্বার সমীকরণে এই টার্মের পরিবর্তে আমি যদি গামা জেড বসাই, কারণ এইটার সমান, কি জন্য সমান? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। এইটার পরিবর্তে এইটা লিখতে পারবো বা এইটার পরিবর্তে এইটার পরিবর্তে এইটা লিখতে পারবো বা এইটার পরিবর্তে এইটা, অথবা এই টার্মের পরিবর্তে এটাও লিখতে পারবো। তাহলে 3 নাম্বার সমীকরণে আমি যদি এই টার্মের পরিবর্তে গামা জেড বসাই, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, এখানে অনেক স্টুডেন্ট একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছে আবার। তাহলে 3 নাম্বার সমীকরণে এই টার্মের পরিবর্তে আমি যদি গামা জেড বসাই, তাহলে এতটুকু পর্যন্ত লেখার পর লিখবেন যে গামা জেড ইকুয়াল কত আছে, লিমিট n টাইমস টু ইনফিনিটি n টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার z অফ z প্লাস 1 z প্লাস 2 আপ টু z প্লাস n। ইহাই হলো গামা ফাংশনের গাউসের সংজ্ঞা। ইহা গামা ফাংশনের গাউসের সংজ্ঞা। ইহা গামা ফাংশনের গাউসের সংজ্ঞা। তাহলে দেখেন আমাদের 3 নাম্বার সমীকরণ পর্যন্ত পাইছিলাম। আমি কি বললাম, এই দুইটা টার্ম খুব ভালোভাবে আপনার মনে রাখতে হবে। আপনারা যখন এই প্রশ্নটা খাতায় নোট করবেন, সাইড নোট আকারে দুইটা টার্ম খুব ভালোভাবে লিখে রাখবেন। কারণ এখন যে আমরা প্রশ্নটার সমাধান করতেছি, গামা ফাংশনে অয়লারের সংজ্ঞা এবং গাউসের সংজ্ঞার সমতুল্যতা, এই সমতুল্যতা দেখাতে গেলে এই দুইটা টার্মের সাহায্যের প্রয়োজন হবে। তাহলে এই টার্ম আর এই টার্ম সমান, কি জন্য সমান? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। আমি এইটার পরিবর্তে এই টার্ম বসাইতে পারবো, অথবা এই টার্মের পরিবর্তে আমি এই টার্ম বসাইতে পারবো, অথবা পিছন দিক থেকে যদি চিন্তা করি, এই টার্মের পরিবর্তে এইটা বসাইতে পারবো, এইটার পরিবর্তে এইটা বসাইতে পারবো, কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। অথবা এই টার্মের পরিবর্তে আমি এই দুইটা টার্ম বসাইতে পারবো। অর্থাৎ যেহেতু মাঝে ইকুয়াল আছে, আপনি চাইলে সামনে থেকে পিছন বা পিছন থেকে সামনে মানের পরিবর্তে আপনি মানটা বসাইতে পারবেন। এটার ক্ষেত্রেও সেম। তাহলে 3 নাম্বার সমীকরণে ইকুয়ালের ডান পাশ আর এই মানটা কিন্তু একই। তাহলে এই মানের পরিবর্তে যদি আমরা এই মানটা বসাই, এই মানটা সবার আগে লেখা হয়েছে, তারপর এই মানটা লেখা হয়েছে। এই অংশটা কিন্তু গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা। যখন আমরা ক্লাসের শুরুতে গামা ফাংশনের অয়লারের ডেফিনেশন দেখছিলাম, ওইখানে এটা ছিল গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা। শুধুমাত্র এখানে আছে ইউ আর ওখানে ছিল টি, পার্থক্য এখানে। এখানে আছে ইউ চলক, ওখানে আছে টি চলক, সমস্যা না, আপনি চলক যে কোনোটাই দিতে পারেন। তাহলে ইয়া গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা। তাহলে অতিরিক্ত থাকলো এই টার্ম, যেহেতু আমাদের গাউসের সংজ্ঞার সমতুল্যতা দেখাইতে হবে। তাহলে এখন দেখেন এই টার্ম সমান, কি জন্য সমান? কারণ এদের প্রত্যেকটার মাঝে ইকুয়াল চিহ্ন আছে। এই টার্মের পরিবর্তে 3 নাম্বার সমীকরণে এই টার্মের পরিবর্তে যদি গামা জেড বসাই, 3 নাম্বার সমীকরণে এই টার্মের পরিবর্তে গামা জেড বসাইছি, এটা যা আছে ঠিক রাখলাম। ইয়া কিন্তু গামা ফাংশনের গাউসের সংজ্ঞা। ক্লাসের শুরুতে যখন আমরা গাউসের ডেফিনেশন দেখছিলাম গাউস ফাংশনের, এটা ছিল গামা ফাংশনের গাউসের সংজ্ঞা। এটাই ছিল আমাদের গামা ফাংশনের গাউসের সংজ্ঞা। তা আমাদের 3 নাম্বার সমীকরণটাকেই বলতে পারি যে গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা এবং গাউসের সংজ্ঞার সমতুল্যতা। তাহলে এখানে আপনি ভাষা নিজের মতো করে লিখতে পারেন যে অতএব 3 নং হইল গামা ফাংশনের গাউসের সংজ্ঞা। গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা আগে লিখি। গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা এবং গাউসের সংজ্ঞার সমতুল্যতা। গাউসের সংজ্ঞার সমতুল্য। এই 3 নাম্বার সমীকরণ থেকে আমরা অয়লারের ফাংশন এবং গাউসের ফাংশনের সমতুল্যতা আমরা পাইলাম। তাহলে আমরা বলতে পারি অতএব 3 নং হলো গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা এবং গাউসের সংজ্ঞার সমতুল্যতা।
নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব গামা ফাংশনের নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হলো গামা ফাংশনের গাউসের সংজ্ঞা এবং ভার্স্ট্রাসের সংজ্ঞার সমতুল্যতা, এবং আজকের ক্লাসে যে সমতুল্যতা আলোচনা করলাম এবং সামনের ক্লাসে যে সমতুল্য আলোচনা করব, এই দুইটা কম্বাইন করে পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটা নিয়েও আমি আলোচনা করব ইনশাল্লাহ। এইরকম পৃথক পৃথক ভাবে পরীক্ষায় প্রশ্ন সাধারণত আসে না। আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম গামা ফাংশনে অয়লারের সংজ্ঞা এবং গাউসের সংজ্ঞার সমতুল্যতা, এবং নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ গামা ফাংশনের গাউসের সংজ্ঞা এবং ভার্স্ট্রাসের সংজ্ঞার সমতুল্যতা। এই তিনটা গামা ফাংশন সমন্বয় করে আপনার প্রশ্ন আসে। তো নেক্সট ক্লাসে এই প্রশ্নগুলো পরীক্ষায় কিভাবে আসতে পারে সেটা নিয়েও আলোচনা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।